নিউজ 24 এর আজকের সর্বশেষ সংবাদে প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ওবায়দুল কাদেরকে সতর্ক হতে বললেন তার ছোট ভাই কাদের মির্জা। জানাবো সরকার ও কমিশন নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে বললেন মির্জা ফখরুল। রয়েছে সাম্প্রদায়িক অপশক্তির রুখে বিজয় সুসংহত করতে হবে বললেন ওবায়দুল কাদের। থাকছে আনুশকা ধর্ষণ হত্যা, দিহানের ডিএনএ পরীক্ষার নির্দেশ এবং সবশেষে জানাবো তাপস ও খোকনের বক্তব্য ব্যক্তিগত, দলের কিছু নাই বললেন তথ্যমন্ত্রী। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। সত্য বচনে এবার নিজের বড় ভাই সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে সতর্ক হতে বললেন ছোট ভাই আব্দুল কাদের মির্জা। তিনি বলেন, তার উপর আমারও ক্ষোভ আছে। এখানে জিততে হলে তার আমাদের লাগবে, সামনে জিততে হলে ওনাকেও সতর্ক হতে হবে। এত সহজ নয়, কঠিন ব্যাপার। বউটু সামলাতে হবে, আর ওনার সঙ্গে যারা হাঁটেন তারা কার থেকে মাসোহারা পান তার খোঁজ খবর নিতে হবে। রোববার সকালে কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে নির্বাচনী পথসভায় বক্তৃতা দেওয়ার সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই আব্দুল কাদের মির্জা এসব কথা বলেন। তিনি বলেন, মুঠোফোনে আমাকে যুব মহিলা লীগের পরিচয় দিয়ে অকথ্য ভাষায় গালমন্দ করেছে। প্রশাসনকে জানিয়েছি, তারা কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। তাহলে এই মহিলার হাত অনেক শক্তিশালী, না হয় ব্যবস্থা গ্রহণ করেনি কেন? কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আব্দুল কাদের মির্জা বলেন, ওবায়দুল কাদের আমার সঙ্গে নেই, কেন্দ্রীয় আওয়ামী লীগ আমার সঙ্গে নেই, নোয়াখালী ও ফেনী আওয়ামী লীগ আমার বিরুদ্ধে অস্ত্রশস্ত্র পাঠিয়েছে, ডিসি এসপি নির্বাচন অফিসার আমার সঙ্গে নেই। আপনারা কেউ আমার সঙ্গে থাকবেন, তাহলে আমি কথা বলবো। ক্ষোভের সঙ্গে তিনি বলেন, এই দলের সঙ্গে ৪৭ বছর ধরে রয়েছি। হানিফ সাহেব বললেন, দায়িত্বশীলতার ঘাটতি আছে। আপনি দায়িত্বশীল লোক, ভদ্রলোক, আমাদের দলের নেতা। আপনার কুষ্টিয়াতে বঙ্গবন্ধুর ভাস্কর্যটা যে ভাঙছে, আপনি কি দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন? এই মেয়র প্রার্থী তার অসুস্থতার কথা পুনরুল্লেখ করে বলেন, আমেরিকায় চিকিৎসার জন্য গিয়ে আমার ২টি টিউমার ধরা পড়েছে। তখন সেখানে আমি ২৪ দিন ঘরে ছিলাম। ঘরে বসে আমার অনুভূতিতে আঘাত করেছে। আমরা কি করছি? তাই বিমানবন্দরে এসে ঘোষণা করেছি, এখন থেকে আমি অন্যায়ের প্রতিবাদ করব, সত্য কথা বলবো। তাই এই নির্বাচনকে আমি অন্যায়ের প্রতিবাদের অংশ হিসেবে নিয়েছি। এটা হলো সত্য কথা। নির্বাচন আমার কাছে মুখ্য নয়, এভাবে চলতে দেওয়া যায় না। ভাইয়ের বিষয়ে আব্দুল কাদের মির্জা বলেন, আমি একটি জায়গায় দুর্বল। ওবায়দুল কাদের সাহেব অসুস্থ, তিনি মারা যাবেন, এটা বললে আমি দুর্বল হয়ে যাই। তারও বুঝতে হবে তিনি জাতীয় নেতা, আওয়ামী লীগের দুবারের সাধারণ সম্পাদক। আমি নোয়াখালীর ফেনীর অপরাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ করব, দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করব, অধিকারের জন্য প্রতিবাদ করব। প্রতিবাদ করলে তখন বলে আমি নাকি পাগল। এদিকে সরকার ও নির্বাচন কমিশন নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করছে বললেন মির্জা ফখরুল। নিশিরাতের ভোটে সরকার ও বর্তমান নির্বাচন কমিশন মিলে বাংলাদেশ থেকে নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার বিএনপির সহ দপ্তর সম্পাদক বিলাল আহমেদ স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন। দেশের বিভিন্ন জায়গায় পৌরসভা নির্বাচনে আওয়ামী সন্ত্রাসী দ্বারা সংগঠিত হামলা ও সংঘর্ষের নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে তিনি এই বিবৃতি প্রদান করেন। বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, নিশিরাতের ভোটে সরকার ও বর্তমান নির্বাচন কমিশন মিলে বাংলাদেশের জনগণের মন থেকে সুষ্ঠু নির্বাচনের ধারণা মুছে দিতে চায়। চলমান পৌর নির্বাচনগুলোতেও ভোট ডাকাতির আওয়ামী মার্কার নির্বাচনের প্রতিফলন লক্ষ্য করা যায়। তিনি বলেন, আওয়ামী লীগ ক্যাডাররা প্রথম দফা পৌর নির্বাচনে প্রশাসনের সহায়তায় যেভাবে ভোট জালিয়াতি, ভোট ডাকাতি, নির্বাচনের ফল কারচুপি করেছে, দ্বিতীয় দফাতেও একই চিত্র দেখা যাচ্ছে। এ সময় বিএনপি মহাসচিব বলেন, গাজীপুরের শ্রীপুর পৌর নির্বাচনে ধানের শীষের নির্বাচনী প্রচারণায় আওয়ামী সন্ত্রাসীরা কমপক্ষে ৪০টি মোটরসাইকেল যোগে দা, চাপাতি, হকি স্টিক ইত্যাদি ধারালো দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে দফায় দফায় হামলা চালায়। এ সময় তারা বিএনপির নির্বাচনী কার্যালয় তছনছ করে দিয়ে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট কাজী খানকে কুপিয়ে আহত করে। গুরুতর আহত কাজী খানকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে সেখানেও তার উপর আরেক দফা হামলা চালায় সন্ত্রাসীরা। এছাড়াও হামলায় পৌর বিএনপির সাবেক সভাপতি আবুল মণ্ডল সহ ৫ জন গুরুতর আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে প্রার্থীর বাড়িঘর সহ বিএনপি নেতাকর্মীদের ৮ থেকে ১০টি বাড়ি। এলাকায় বর্তমানে এক ভয়ঙ্কর, ভীতিকর ও থমথমে অবস্থা বিরাজ করছে। এর আগে গতকালও বিএনপি প্রার্থীর সমর্থনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রচারণায় সশস্ত্র হামলা চালিয়েছে আওয়ামী ক্যাডার বাহিনী। প্রশাসনের কাছে এসব অভিযোগ করা হলেও প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করছে। ফেনীর দাগনভূঞা পৌর নির্বাচন প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব বলেন, ফেনীর দাগনভূঞা পৌর নির্বাচনকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা কমিটির সভায় ধানের শীষের প্রার্থী সাইফুর রহমান স্বপন তার অভিযোগগুলো উত্থাপনের সময় জেলা প্রশাসকের সামনেই আওয়ামী লীগের মেয়র প্রার্থী এবং কমিশনার প্রার্থীরা তার উপর হামলা চালায়। প্রশাসন ধানের শীষের প্রার্থী সাইফুর রহমান স্বপনের কোনো অভিযোগে আমলে নেয়নি। ফেনীর সদর পৌর নির্বাচনেও একই অবস্থা বিরাজমান।
সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিএনপি নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে গ্রেফতারি অভিযান অব্যাহত রেখেছে, কোনো নেতাকর্মী বাড়িতে অবস্থান করতে পারছে না। মির্জা ফখরুল বলেন, আজ গাজীপুর ও ফেনীতে যেভাবে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও সমর্থকদের উপর যে সশস্ত্র হামলা চালানো হয়েছে, কুপিয়ে ধানের শীষের প্রার্থীকে জখম করা হয়েছে, তার নিন্দা জানানোর ভাষা আমাদের নেই। তিনি বলেন, যেখানে বিএনপির একজন মেয়র প্রার্থী নিরাপদ নয়, সেখানে কিভাবে সুষ্ঠু নির্বাচন আশা করা যায়? নির্বাচন কমিশন এসব দেখেও মূক ও বধির হয়ে বসে আছে। নির্বাচন কমিশনের এক ধরনের নীরবতা ক্ষমতাসীন দলের সন্ত্রাসীদের আরো উৎসাহিত করছে। মূলত বর্তমান নির্বাচন কমিশনেই আওয়ামী ভোট ডাকাতির পৃষ্ঠপোষক। আমি গাজীপুর ও ফেনীতে আওয়ামী সন্ত্রাসীদের নারকীয় ও ন্যক্কারজনক ঘটনায় তীব্র নিন্দা ও ধিক্কার জানাচ্ছি। অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি করছি। আহত নেতাকর্মীদের আশু সুস্থতা কামনা করছি। অপর এক বিবৃতিতে বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন গাজীপুরের শ্রীপুর পৌর নির্বাচনে আওয়ামী সন্ত্রাসীদের তাণ্ডবের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান। তিনি আহত নেতাকর্মীদের দ্রুত সুস্থতা কামনা করেন। সাম্প্রদায়িক অপশক্তি রুখে বিজয় সুসংহত করতে হবে বললেন ওবায়দুল কাদের। ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিজয়ের 50 বছর পরও বিজয়কে সুসংহত করার পথে প্রধান অন্তরায় সাম্প্রদায়িক অপশক্তি। এই অপশক্তিকে পরাজিত করে বিজয়কে সুসংহত করাই হবে প্রধান লক্ষ্য। রোববার সকালে বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ঐতিহাসিক ধানমন্ডি 32 নম্বরে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে একথা বলেন ওবায়দুল কাদের। তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশে ঈর্ষণীয় উন্নয়ন হয়েছে। এই বিজয়ের সুফলকে নস্যাৎ করতে সাম্প্রদায়িক শত্রুরা এখনো তৎপর। এদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে। আনুশকা ধর্ষণ হত্যা, দিহানের ডিএনএ পরীক্ষার নির্দেশ। ঢাকার কলাবাগান এলাকায় ইংলিশ মিডিয়াম স্কুল মাস্টারমাইন্ডের ও লেভেলের শিক্ষার্থী আনুশকা নূর আমিনকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দায়েরকৃত মামলায় আসামি ইফতেখার ফারদিন দিহানের ডিএনএ পরীক্ষার নির্দেশ দিয়েছেন আদালত। আসামি দিহানের ডিএনএ টেস্ট করার আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইয়াসমিন আরা এই আদেশ দেন। আদালত সূত্র এ তথ্য জানিয়েছে। এর আগে শুক্রবার আসামি দিহান আদালতে স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এদিকে শুক্রবার বিকেলে ওই ছাত্রের ময়নাতদন্ত সম্পন্ন হয়। এরপর এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান ডাক্তার সোহেল মাহমুদ। তিনি বলেন, ময়না তদন্তকালে আমরা দেখতে পাই তার প্রচুর রক্তক্ষরণ হয়েছে, আর সেটি হয়েছে মূলত তার ভ্যাজাইনাল ও রেকটাম রক্তক্ষরণ। দুইভাবে রক্তক্ষরণের ফলেই তার মৃত্যু হয়েছে। এটা আপাত দৃষ্টিতে বিকৃত যৌনাচার মনে হয়েছে বলে জানান তিনি। ধর্ষণ বা জোরাজোরির কোনো চিহ্ন পেয়েছেন কিনা এমন প্রশ্নের জবাবে ডাক্তার সোহেল বলেন, এখানে জোর জবরদস্তির কোনো আলামত পাইনি। তবে আমরা দুই পথে কিছু ইনজুরি পেয়েছি। সেই ইনজুরিগুলোর জন্যই রক্তক্ষরণ হয়েছে এবং মারা গেছেন। এটা ধর্ষণের মতো কোনো ঘটনা কিনা এমন প্রশ্নের জবাবে এই চিকিৎসক বলেন, আমরা তার দেহ থেকে নমুনা সংগ্রহ করেছি, ডিএনএ প্রোফাইলিং এর জন্য পাঠিয়েছি। রিপোর্ট আসলে এ বিষয়ে বলা যাবে। নিহতের পরিবার ও পুলিশ সূত্র জানায়, আনুশকার বাসা ধানমন্ডির সোবানবাগে। বন্ধুর সঙ্গে দেখা করার কথা বলে বৃহস্পতিবার দুপুর 12টার দিকে বাসা থেকে বের হয়। পরে ডলফিন গলিতে এক বন্ধুর বাসায় যায়। সেখানে ওই ছাত্রী অসুস্থ হয়ে পড়লে তার বন্ধু অন্য 3 বন্ধুকে ফোন করে আনে। পরে তারা শিক্ষার্থীকে চিকিৎসার জন্য আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ছাত্রীকে মৃত ঘোষণা করেন। তবে আনুশকার এক আত্মীয় যুগান্তরকে বলেন, ওই বন্ধুর বাসায় গেলে ধর্ষণের ফলে প্রচুর রক্তক্ষরণ হয়, এ কারণে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মোহাম্মদ সাজ্জাদুর রহমান যুগান্তরকে বলেন, আনোয়ার খান মডার্ন হাসপাতাল থেকে আমরা তার লাশ উদ্ধার করেছি। তাপস ও খোকনের বক্তব্য ব্যক্তিগত, দলের কিছু নয় বললেন তথ্যমন্ত্রী। তথ্যমন্ত্রী আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ বলেছেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র শেখ ফজলে নূর তাপস ও সাবেক মেয়র সায়েদ খোকন যেসব বক্তব্য দিচ্ছেন তা এই দুই ব্যক্তির ব্যক্তিগত বক্তব্য, এখানে দলের কিছু নেই। রোববার দুপুরে সচিবালয় তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত পরিষদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান এ সময় উপস্থিত ছিলেন। নোয়াখালীতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই মির্জা কাদেরের বক্তব্য প্রসঙ্গে মন্ত্রী বলেন, এমন বক্তব্য আমাদের দলে এর আগে বহুজন দিয়েছেন। আমাদের দলে মুক্তভাবে কথা বলার অধিকার আছে, সেটির বহিঃপ্রকাশ হচ্ছে মির্জা কাদের সাহেবের বক্তব্য। যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ক্যাপিটাল হিলের ঘটনা নিয়ে হাসান মাহমুদ বলেন, ক্যাপিটাল হিলের ঘটনাটি অত্যন্ত দুঃখজনক, অনভিপ্রেত এবং এটি মার্কিন যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের ইতিহাসের জন্য কলঙ্ক। তবে এত কিছুর পরও সেখানে যৌথ অধিবেশনের মাধ্যমে নির্বাচনের ফলকেই সেখানকার সংসদ অর্থাৎ কংগ্রেস এবং সিনেট অনুমোদন দিয়েছে। অর্থাৎ সেখানে এত কিছুর পরও গণতন্ত্রের বিজয় হয়েছে। যুক্তরাষ্ট্রকে বাংলাদেশের অত্যন্ত বন্ধুপ্রতিম দেশ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র উন্নয়ন সহযোগী দেশ এবং বাংলাদেশের উন্নয়নে মার্কিন যুক্তরাষ্ট্রের অনেক ভূমিকা আছে।
মতবিনিময়ের শুরুতে ডিআরইউ সভাপতি মুরসালিন নোমানী ও সাধারণ সম্পাদক মশিউর রহমান খান নিজের পরিচয় তুলে ধরেন ও মন্ত্রীকে ফুলের শুভেচ্ছা জানান। তথ্যমন্ত্রী এবং প্রতিমন্ত্রী ডিআরইউর নতুন কমিটিকে অভিনন্দন জানান এবং রিপোর্টারদের তারুণ্যদীপ্ত সংগঠন হিসাবে ডিআরইউর অব্যাহত অগ্রযাত্রা কামনা করেন। রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে পৃথিবীতে মডেল হয়েছে বাংলাদেশ। রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে পৃথিবীতে মডেল হয়েছে বাংলাদেশ এমন মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। রোহিঙ্গা নিঃসঙ্গ নিপীড়িত জাতিগোষ্ঠী ও শেষ সীমান্তের পর কোথায় যাব আমরা দুটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। রোববার চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে নিরাপত্তা বিশ্লেষক মেজর এমদাদুল ইসলামের লেখা বই দুটির প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করেন প্রকাশনা সংস্থা খড়িমাটি। অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ পৃথিবীর একমাত্র দেশ যারা একাই 11 লক্ষ শরণার্থী আশ্রয় দিয়েছে। ইরাক, ইরান ও সিরিয়ার 10 লক্ষ শরণার্থীকে ইউরোপের 27টি দেশ ভাগ করে নিয়েও সামলাতে হিমশিম খাচ্ছে। তিনি বলেন, আশ্রয়ের শুরুতে বিদেশি কেউ রোহিঙ্গাদের সাহায্য করেনি। আমরাই তাদেরকে আশ্রয় দিয়েছি, খাবার দিয়েছি। এই মহানুভবতা আর কোথায় আছে? আমরা এটার মাধ্যমে আদর্শ সৃষ্টি করেছি, মডেল সৃষ্টি করেছি যে বাঙালিরা মানুষ, তারা মানুষকে মানবিকতা দেখাতে জানে। মন্ত্রী বলেন, 1700 খ্রিস্টাব্দে রেনেসাঁ যখন প্রতিষ্ঠিত হয় তারও আগে বঙ্গভূমে চণ্ডীদাস লিখে গেছেন, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। চণ্ডীদাসের এই ক্যাম্পেইন যখন শুরু হয়েছে তখন এইসব দেশ চিন্তাও করে নাই। আমরা সেই বাঙালি, আমরাই সেই মানুষ। আমরা মানুষ বলেই এত আগে মানবতার জয়গান গেয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের শাশ্বত সত্যকে আবার প্রতিষ্ঠিত রূপ দিয়েছেন এবং এই রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে।